গত 10 বছর ধরে ঢাকায় এই খালগুলোকে আনার ক্ষেত্রে সিটি কর্পোরেশনে আনার আগে ঢাকায় খাল নিয়ে মূল ন্যারেটিভ কী ছিল? ঢাকায় কয়টা খাল আছে মনে আছে? আপনারা আমার কাছে এসেছেন জিজ্ঞেস করতে, কয়টা খাল আছে, কত কিলোমিটার খাল নেটওয়ার্ক আছে, এই ডিবেট তো এখনও আছে। তো সুতরাং এটা হচ্ছে একটা বড় ডিবেট। এই ডিবেটে কি আমরা যাব কি যাব না, তার চেয়ে বড় হচ্ছে যে স্পন্টেনিয়াসলি 6 মাসে যেটা অ্যাচিভ করেছি আমরা, এবং আগামী বাকি কাজগুলো করার জন্য যে অ্যাকশনগুলো গেলাম, এটাকে আমরা সাস্টেইন করবো কীভাবে, সেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এই সাস্টেইনের জন্য দুটো জিনিস দরকার। আমার লোক লাগবে, যেটা অতীতে নেওয়া হয় নাই। অতীতে লোক ছাড়া তার কাজই বা করতেন কীভাবে, এটা একটা বড় সমস্যা। আর টাকা লাগবে, ট্যাক্স দেওয়া হয় না, লোকজন আমাদেরকে ঠিকমতো ট্যাক্স দেয় না। লোকাল গভর্নমেন্ট থেকে কিছু উন্নয়ন প্রকল্প তো আমাদের দেওয়া লাগবে। তো এই দুটো জিনিস লাগবে। তাহলে আমি ডেফিনেটলি বিশ্বাস করি, আমি না থাকলেও আমাদের যে টিম সিটি কর্পোরেশনে আছে, দে আর ওয়ে কোয়ালিফাইড এবং মানে এত এক্সপিরিয়েন্স, যেটা আমি কাজ করি আমি বুঝছি। সুতরাং আমরা যদি লোকবল এবং টাকা দিই এবং তাদেরকে কাজের সুযোগ দিয়ে দিই, তাহলে দে উইল ওয়ার্ক অটোমেটিক্যালি। ইভেন আপনার লিডারশিপও লাগবে না। আমরা এই লেভেলের সক্ষমতা কিংবা এই লেভেলের টিমের টিউনিংটা আমাদের সিটি কর্পোরেশন এখন আছে, এতটুকু আমি কনফিডেন্টলি বলতে পারবো। আমাদের এই খালের সীমানা নির্ধারণ কমপ্লিট হয়েছে, সুতরাং চলমান না, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে হাইকোর্ট মানে এটা নির্দেশনা হচ্ছে যে যেখানে RS দিয়ে আমি বেশি জায়গা পাবো সেখানে আমরা RS ধরছি, যেখানে CS দিয়ে বেশি জায়গা পাওয়া যাচ্ছে সেখানে আমরা সেই বেশি জায়গাটা ধরছি। কারণ ম্যাপে যেটা খাল সেটা পরবর্তীতে টেম্পার করে অনেকে কমিয়েছেন, তো সুতরাং ওখানে আমরা কম্প্রোমাইজ করছি না। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে ঢাকার জিওগ্রাফি যদি আপনারা জানেন, তাহলে আপনারা দেখবেন যে ঢাকার পূর্ব পাড়ে মানে সুতিবোলা খাল থেকে শুরু করে গজারিয়া খাল থেকে শুরু করে 88 খাল পর্যন্ত এগুলোর সেডিমেন্ট হচ্ছে নরম। মানে কি একদম নরম, এখানে এক ধরনের এরোশন আছে। আপনি যদি CS থেকে RS বেস পর্যন্ত যান, আপনি দেখবেন যে খালটা কিছু সরেছে। কারণ কি এগুলো একদম ইমম্যাচিউর সয়েল। আবার ঢাকাটা হচ্ছে পুরাতন মধুপুর ট্র্যাক, তো যে কারণে ঢাকার মাটিটা হচ্ছে আমরা বলি প্যাক মানে কাদা, তো যে কারণে এখানে এরোশন নাই। তো সুতরাং যেই খালগুলো উত্তর দক্ষিণে আছে অথবা পশ্চিম দিকে আছে সেই খালগুলোর এরোশন নাই। তো সেখানে আপনি ইভেন CS RS BS ধরলে আপনি অলমোস্ট, আমরা পেন্টাগ্রাফ করেও দেখেছি, সেখানে চেঞ্জেস কিন্তু ওরকম কিংবা ডেভিয়েশন ওই লেভেলে নাই। সুতরাং এগুলোকে মাথায় রেখেই এই সীমানা নির্ধারণ করা হয়েছে। আপনি গেলে সুতিবোলা খালে যান, ইউনাইটেড সিটির এখানে বড় মসজিদ আছে, ওখানে দাঁড়ালে আপনি দেখবেন যে অনেক সীমানা পিলার উঁচাতে দেওয়া হয়েছে। দ্যাট মিনস আগে এখানেও খাল ছিল। তো সুতরাং খাল যেখানে ছিল সেটাও আমরা কম্প্রোমাইজ করি নাই। এখন খালপাড়ের দখলদাররা অনেক কথা বলবেন, সেই ল্যাঙ্গুয়েজটাও আমাদের একটু বোঝা দরকার আছে। ধন্যবাদ। আপনার প্রশ্নটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেক্টরের ঠিক উল্টো পাশে এদিকে 3 নম্বর 4 নম্বর সেক্টরের এদিকে পাশে এই মাঝখানের জায়গাটায় 5টি প্রকল্প হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা প্রকল্প আছে, মেট্রোর একটা প্রকল্প আছে, হ্যাঁ আন্ডারপাসের একটা প্রকল্প আছে। এই মূলত জলাধার ছিল। হ্যাঁ, এইটা পুরোটা কিন্তু একটা বড় জলাধার এবং বেসিন ছিল, যে বৃষ্টি হলে উত্তরার এবং হচ্ছে যে এই সাইডে সিভিল অ্যাভিয়েশন পুরো এলাকার পানিটা এখানে এসে জমা হতো, তারপরে এটা বের হতে খাল দিয়ে। এখন এই পুরোটা ভরাট হওয়ার কারণে এই পানিটা বের হওয়ার কোনো রাস্তা নাই। পুরো এয়ারপোর্ট রোড কিন্তু এইবার যদি আমরা ইন্টারফেয়ার না করতাম, এয়ারপোর্ট রোডে মাজা পানি হতো, এতটুকু নিশ্চিত আপনাদেরকে বলতে পারতাম। 1 নম্বর এবং 3 নম্বর সেক্টরের পানিটা যেন 4 নম্বর সেক্টরের পানিটা যেন একসাথে সিভিল এভিয়েশনের পানিটা এদিক দিয়ে কেটে যায়। এবং এরপর আমি আরও 3 বার গিয়ে আমরা প্র্যাগমেটিক্যালি ওয়াটারটা পাস করার আমরা একটা ব্যবস্থা করেছি, কিন্তু এটা পার্মানেন্টলি সমাধান করতে হবে। এবং এই পার্মানেন্ট সমাধান হবে যখন এই 5 প্রকল্প এখান থেকে উদ্ধার হয়ে এই জায়গাটাকে আবার খাল মানে জলাধারে ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান হবে না। সিভিল এভিয়েশন এবং কসাইবাড়ি খালটা কিন্তু আমরা কেটে কমপ্লিট করে রেখেছি, এবং এর মাঝখানে এয়ারপোর্ট রোডে আরেকটি বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে এয়ারপোর্টের নতুন যেই স্থাপনা, নতুন যে টার্মিনাল, তার আরেকটু আগে এখানে পানি জমে। তো এইটার কারণ হচ্ছে যে এটা পূব দিকে পানিটা বের হওয়ার রাস্তা ছিল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কারণে এটা বন্ধ করে দিয়েছিল তারা। আমরা বারবার যোগাযোগ করে আমরা কিছুটা কেটে এখন ওয়াটার পাস করার ব্যবস্থা করেছি, এটা আপনারা দেখেছেন যে বারবার। তো সুতরাং এটাও আমরা সমাধান করেছি, নাহলে এয়ারপোর্ট রোড ইট কুড হ্যাভ বিন এ বিগ ডিজাস্টার এই সময়ের জন্য হতো আর কি, এই মনসুনে। 3 নম্বর হচ্ছে 15 নম্বর ওয়ার্ড অবস্থিত বাইঘাটটেক বর্ণাঢ্যটেক কালীবাড়ি এলাকায় আমরা RCC পাইপ স্থাপন করে 2025-এর জলাবদ্ধতা আমরা এখানে দূর করেছি। 37 নম্বর ওয়ার্ডে বড় ড্রেনেজ আছে, সেই ড্রেনেজটা আমরা মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ করে সুতিবোলা খালের আউটলেট পর্যন্ত আমরা কাজ চলমান আছে আমাদের।
এবং ৩৫ নম্বর ওয়ার্ডের আমবাগ ৪০ নগর এবং আশকোনাতেও আমাদের জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কাজ করছি। এর সাথে আপনাদেরকে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই পুরো কাজে সাথে গত ৩-৪ বছর ধরে একটা কথা বলা হচ্ছে যে ঢাকা ২ সিটি কর্পোরেশনকে ওয়াসা থেকে যে ২৬টি খাল দিয়েছে, সেই ২৬টি খালের মানে আপডেট কী, ঠিক এখনও কি এটাকে আমরা দখলমুক্ত করতে পারলাম? ২৯টি খাল পরবর্তীতে। তো আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা এই সবগুলো খালের ডিমার্কেশন পিলার করে ডিমার্কেশন পিলার স্থাপন করা শেষ হয়েছে। কিছুক্ষণ আগে এই যে দেখেন একদম স্থায়ী পিলার আমরা CSRS ধরে এই প্রত্যেকটি পিলার, প্রত্যেকটি খালের আমাদের কিন্তু ডিমার্কেশন পিলার আছে। এখন আমরা কেউ বলতে পারবে না যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালগুলোর সীমানা নির্ধারণ হয় নাই। আমরা একটা সীমানা নির্ধারণ কমপ্লিট করেছি। এখন আমরা আস্তে আস্তে এগুলো উচ্ছেদ অভিযানে যাব। ম্যাক্সিমাম খালই উচ্ছেদ করা হয়ে গিয়েছে, কিছু বাকি আছে যেগুলো মিরপুরের মধ্যে অবস্থিত এবং মোহাম্মদপুরের কিছু জায়গা আছে। আপনারা জানেন যে একটা আলোচনায় আমি আসতেছি একটু পরে, যে এই গত সাদেক এগ্রোর সময় যে জায়গাটা ভাঙা হয়েছিল সেটা নিয়ে একটা প্রশ্ন আসবে, সেটা আমি উত্তর দেব একটু পরে। তো সুতরাং মোহাম্মদপুরের কিছু জায়গায় খালের সীমানা নির্ধারণের পরবর্তীতে কাজ আছে উচ্ছেদ অভিযান করা, সেটা আমরা করব। মিরপুরের কিছু জায়গায় উচ্ছেদ অভিযান চলমান আছে, বিশেষ করে দ্বিগুণ খালের আগে। তো সুতরাং এগুলো আমরা করছি এবং এগুলো করে আমরা ঢাকার জলাবদ্ধতার যেটা ভবিষ্যতে যেন মেইন রোডে এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা না থাকে, সেটার একটা অ্যাকশন প্ল্যান আমরা করে আমরা এটা এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আছি। আজকে যারা গণমাধ্যম থেকে এসছেন এবং ঢাকাবাসী যারা লাইভে আমাদেরকে দেখছেন, এই কাজগুলো আমাদের চলমান আছে। তারপরেও যদি আপনারা কোথাও জলাবদ্ধতা পান, স্থানীয়ভাবে অনেক জায়গায় এর বাহিরে 43টি স্পটে জলাবদ্ধতা আছে, সেটা আমি আপনাদেরকে বলে রাখি। সেগুলো কোথায়? একদম ধরেন উত্তরখানের একটা চিপা রাস্তা যেখানে এখনও ড্রেনেজ নেটওয়ার্ক হয় নাই, অথবা মহানগর প্রজেক্টের পিছনের কোনো একটি জায়গা, যে ব্লকের একটা পিছনের জায়গা যেখানে ড্রেনেজ নেটওয়ার্ক এখনও তৈরি হয় নাই। তো সেই জায়গাগুলো আমরা গ্র্যাজুয়ালি অ্যাড্রেস করবো। এই 6 মাসে আমরা এতটুকু অ্যাচিভ করেছি, সেটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের ফরাজ সাহেব বলছেন এবং আমাদের CWM সবসময় বলেন, সেটা হচ্ছে যে ওয়াসা থেকে খালগুলো নেওয়ার পর থেকে, ড্রেনেজগুলো আমাদেরকে নেওয়ার পর থেকে আমরা একটা লোকও নিয়োগ হয় নাই। খালগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, ড্রেনেজগুলো যে 220 কিলোমিটার প্লাস ড্রেনেজ আমাদেরকে তত্ত্বাবধান করার জন্য, মেনটেন করার জন্য, উন্নয়ন করার জন্য দেওয়া হয়েছে, একটা লোক সাথে দেওয়া হয় না এখন পর্যন্ত। তো সুতরাং সিটি কর্পোরেশনের সক্ষমতা যদি আমি বাড়াতে চাই, কিংবা জলবদ্ধতা নিয়ে যারা অতীতে সিটি কর্পোরেশনকে নিয়ে যারা লিড দিয়েছেন, তাদের উচিত ছিল এই নেগোশিয়েটটা করা, যে আমাদেরকে এতগুলো দায়িত্ব অ্যাডিশনাল দেওয়া হয়েছে, তার সাথে আমার লোকবল কোথায়, ইনভেস্টমেন্ট কোথায় এবং এর সাথে লজিস্টিক্স কোথায়, 3টে জিনিস তো আমার লাগবে। তো সুতরাং আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জনবলের জন্য আমরা সার্কুলার দিয়েছি, হয়তো আশা করি আমরা এই 6 মাসের মধ্যে বিভিন্ন সার্কুলার দিয়ে লোক লাগবে। লোক ছাড়া আমরা কাজ করব কিভাবে? এর সাথে নতুন করে যোগ হচ্ছে দিয়াবাড়ি এবং দিয়াবাড়ি 18টি ওয়ার্ড এবং হচ্ছে পূর্বাচল। তো সেই জন্য তো আমাদের লোক লাগবে এবং আমাদের ইনভেস্টমেন্ট লাগবে। সুতরাং লোকাল গভর্নমেন্ট থেকে যদি আমাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং দ্রুত আমাদেরকে এই লোকবল নিয়োগের ক্ষেত্রে আমাদেরকে দ্রুত সাপোর্টগুলো যদি দিয়ে দেয়, আমরা তাহলে এইগুলোকে আসলে প্রপারলি মোকাবেলা করতে পারবো এবং আমরা সার্ভিসটা ঠিক মতো দিতে পারবো। রাস্তায় ময়লা ফালানো থেকে শুরু করে পোস্টার লাগানো পর্যন্ত আমরা এভরিডে আমরা এইগুলো কাজ করছি এবং কাজ করার পরেও যে পরিমাণ ময়লা মানুষ ফেলছেন, আমরা এখন চিন্তা করছি যে এটা পানিশমেন্টের জায়গায় যেতে হবে আমাদের, এছাড়া আর কোনো উপায় নেই। তো সুতরাং আমরা ক্যাম্পেইনও করছি, আর এই ক্যাম্পেইনের শেষ নাই, কিন্তু তারপরেও কেন এত ময়লা ফেলছেন মানুষ? তো সেখানে পানিশমেন্ট না করা পর্যন্ত লর ইম্পোজিশনটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন এই মুহূর্তে। আর শেষ কথা বলে আমি শেষ করছি, বাকি প্রশ্নগুলো আমি ব্যক্তিগতভাবে নিব। সেটা হচ্ছে যে কিছুদিন আগেও একটা কিউআরটি টিম যখন কাজ করছিল মিরপুর 1 নম্বরে, তারপর সারাদিন কাজ করেছে, সারা রাত কাজ করেছে বৃষ্টির পরে। আমি সকাল 7টার সময় আমি গিয়েছি, আপনি বিশ্বাস করবেন কিনা, যায় দেখি যেই লাইনটা দিয়ে পানিটা জাম হয়েছিল এবং আমরা পরিষ্কার করলাম, সেখানে এক ভদ্রলোক তালের ব্যবসা করেন, উনি তাল কাটতেছেন এবং তালগুলো ওখানের মধ্যে ঢুকাচ্ছেন। তা আমি গাড়ি থেকে নেমে, আমি নিজে ড্রাইভ করি ওই সকালবেলা আমি যখন যাই, আমি বললাম যে আপনি একটু আগে সারাটা রাত আমরা সবাই মিলে এটা পরিষ্কার করলাম, এখানে এটা কেন করে? বলে যে কী করবো, ময়লা তো আমি এখানেই সবসময় ফেলাই। তা আপনি চিন্তা করেন যে এই বিহেভিয়ারটা রয়ে গিয়েছে। তো সুতরাং জলাবদ্ধতার একটা বড় কারণ, যেটা বারবার আমার 2 সহকর্মী বলছিলেন, যে
একটা বড় কারণ হচ্ছে যে আমরা ময়লা ডাম্পিংয়ের তো জায়গা আছে, অবৈধ এই যে এই দোকানগুলো এখন হচ্ছে এবং তার পিছনে যে চাঁদাবাজ গোষ্ঠী দায়ী আছেন, এরা এটার জন্য দায়ী। কারণ এদের কারণে এদেরকে আমরা উচ্ছেদ করতে পারতেছি না, উচ্ছেদ করলে পরের দিন এসে বসতেছেন। এবং নাগরিক হিসেবে আমরা কেন ময়লাগুলো রাস্তার মধ্যে ফেলবো? তো সুতরাং আমরাও একটু যেখানে পারি সেই ভয়েসটা আমরা রেজ করি। আমরা আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারাও আমাদের সাথে ভয়েস রেজ করেন। সারা ঢাকা শহর ব্যানার পোস্টার দিয়ে ভরায় ফেলা হচ্ছে। আমরা লিস্ট করে এখন চিঠি দিচ্ছি তাদেরকে, এবং এরপর থেকে আমরা ফাইন্যান্সিয়াল ফাইনও করব। কিন্তু কত ফাইন করব যদি মানুষ পাইকারি হারে যদি এগুলো ময়লা করতে থাকেন? তো সুতরাং ঢাকাবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি, এই শহরটা আপনাদের, এবং এই শহর নোংরা করলে আমরা তো কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের ক্যাপাসিটি নাই এত সব কিছু ইয়া করার।